দ্বাদশ কালী মন্দির কথার অর্থ 10টি শিব মন্দির আছে আর মাঝখানে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের যে পুরোহিত ছিল উনি অন ক্যামেরায় খুব একটা বলতে চাইলেন না, সেটাও ওনার সমস্যা। এই কচুয়াধামে ভোগ প্রসাদ কুপন মূল্যের একটু পরিবর্তন আছে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি, যিনি আর কি লোকনাথ বাবার দীক্ষাগুরু ছিলেন। আপনি যদি পার্সেল নিয়ে যান অথবা এখানে বসে খান, দুটোই মূল্য। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান। এছাড়া সড়ক পথে যদি আসতে চান কলকাতা থেকে, জয় লোকনাথ বাবা কি, জয় সন্ন্যাসী বাবা কি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চলে এসেছি কচুয়াধামে। এই কচুয়াধামে আসার যে প্রথম কথাটা হচ্ছে এখানে আসবেন কীভাবে। তার আগে বলে দিই, গাড়ি পার্কিং যে চার্জ তা হচ্ছে বাইক বা স্কুটি তার জন্য নেয় 10 টাকা, 3 চাকার জন্য নেয় 20 টাকা, 4 চাকা যে গাড়ি আছে তার জন্য নেয় 40 টাকা, আর বড় গাড়ি মানে এই গাড়ি চাকলা ধামে এই গাড়ি নেয় 100 টাকা। কিন্তু এখানে সেটা নয়, এখানে 50 টাকা নেয় এই গাড়ির ভাড়া, মানে বাস বা বাস টাইপের যে সমস্ত গাড়ি। এখানে আসবেন কিভাবে, শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে যান, নেমে পড়ুন কাকড়া মির্জানগর হল্টে, সেখান থেকে অটো টোটো ধরে মাত্র 10 মিনিটের রাস্তা সরাসরি চলে আসুন এই কচুয়াধামে, আর যার ভাড়া নেবে 20 টাকা। সামনেই, বেশি দূর না। এছাড়া সড়ক পথে যদি আসতে চান কলকাতা থেকে, পেয়ে যাবেন বাস ধর্মতলা শহীদ মিনার টার্মিনাল থেকে, সরাসরি চলে আসুন এই কচুয়াধামে। চলুন এবার মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাই আপনাদের। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান। এই কচুয়াধামে মন্দির খোলার সময়সীমাটা হচ্ছে ঠিক এই রকম, সকাল 8টায় খোলে, দুপুর 12টায় বন্ধ হয়। আবার পুনরায় বিকেল 3টের সময় খোলে, রাত্রির 8টার সময় বন্ধ হয়। এটা শুধু গরমকালে। শুধু শীতকালে এই বন্ধ করার টাইমটা একটু পরিবর্তন হয়, সেটা হচ্ছে সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই কচুয়াধামে ভোগ প্রসাদ কুপন মূল্যের একটু পরিবর্তন আছে, যেটি আর কি এটি হচ্ছে কাউন্টার। এখান থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে দুপুর 12টার আগে, এবং 1:30 থেকে প্রসাদ পাওয়া যায় ঠিক এই কক্ষে। তবে এখানে একটাই টিকিট 60 টাকা, পোলাও এবং খিচুড়ি দুটোই একসাথে পাওয়া যায় 60 টাকায়। আপনি যদি পার্সেল নিয়ে যান অথবা এখানে বসে খান, দুটোই মূল্য 60 টাকা। মন্দির চত্বরে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন লোকনাথ বাবার মন্দির। মনে হবে সত্যি সত্যি লোকনাথ বাবাই ভেতরে বসে আছে, মানে বিগ্রহটা এত সুন্দর অপরূপ দেখতে যে আপনার মনে হবে যে সত্যি সত্যি লোকনাথ বাবাই মনে হয় বসে আছে ধ্যানে। ভোলে বাবার একটি মন্দির, আর এই পাশেই রয়েছে লোকনাথ বাবা। তবে এই লোকনাথ বাবার মাথায় আপনারা জল ঢালতে পারবেন ঠিক পাশের এই মন্দিরটিতে। আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি, যিনি আর কি লোকনাথ বাবার দীক্ষাগুরু ছিলেন। চলুন একবার ঘুরে আসি ভেতরটা। গুরুদেব। এই বাড়িটি হচ্ছে লোকনাথ বাবার দীক্ষাগুরু ভগবান গঙ্গোপাধ্যায়, মানে যার কাছ দিয়ে লোকনাথ বাবা দীক্ষা নিয়েছিলেন, সন্ন্যাসী দীক্ষা। এনার কাছ দিয়ে দীক্ষা নেওয়ার পর লোকনাথ বাবা কচুয়াধাম ত্যাগ করেন, চলে যান কালীঘাটের উদ্দেশ্যে। চলুন এবার লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধবের বাড়ি থেকে ঘুরে আসি। চলুন। এই হচ্ছে মন্দিরে ঢোকার ঠিক রাস্তা। এই হচ্ছে সেই লোকনাথ বাবার
বাল্যকালের বন্ধুর বাড়ি, বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। এখনো ঠিক সেই রকমই লাগে দেখতে। এগুলো কি নিয়ে কি বাজারে যান সোজা? না আমি যাইনি, অন্য লোক যায়। ও আচ্ছা কেটে বানাচ্ছি। আচ্ছা, হিমচে নয় তো এটা, কি এগুলো তো ছেঁচি শাক। হিমচে। এইখানেই দীক্ষা গ্রহণ করেছিলেন। সেই পুরনো ধাঁচেই তৈরি, তবে কিছুটা মেরামত রয়েছে। এই সিঁড়ি টিড়িগুলো দেখছেন, এগুলো সিমেন্টের তৈরি, তবে ভেতরের মেঝেটা এখনো মাটির। চলুন একবার ভেতর দিয়ে ঘুরে আসি। ভেতরটা এখনো মাটির, ভেতরের ওয়ালগুলোও মাটির। পাখা চলছে, এখানে পূজারীরা থাকে আর কি, পুজো হচ্ছে মানে ভেতরে। ইনি কি সন্ন্যাস দীক্ষা নেওয়ার পর কামাখ্যায় চলে গেছিলেন? আচ্ছা, আর লোকনাথ বাবা তো কালীঘাটে গেছিলেন। না না, কালীঘাটে তো দুজনেই গেছে, বড় হয়েছে পরে যখন ওখান থেকে আসে হ্যাঁ, চলে এসেছিল। বেণীমাধব চলে গেছিল এই সাথে হিমালয় থেকে ছাড়াছাড়ি হিমালয় থেকে আসার পথে ছাড়াছাড়ি। বাবা চলে গেছে বারোদি, হ্যাঁ ওই চন্দ্রনাথ পাহাড় হয়ে। হ্যাঁ, বারোদি মানে বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হ্যাঁ। সকাল সন্ধ্যে পুজো হয়। আর বেণীমাধব চলে আসলো হ্যাঁ, সেতে তোমার কামাখ্যায়। কামাখ্যা। এমনি রাতে কেউ থাকে এখানে? ইনি হচ্ছে পুরোহিত মন্দিরের। আচ্ছা পুরোহিত মশাই, বেণীমাধব সম্বন্ধে যদি কিছু বলতে চান একটু বলুন না। বলবো, ক্যামেরাটা অফ করুন। বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের যে পুরোহিত ছিল, উনি অন ক্যামেরায় খুব একটা বলতে চাইলেন না, সেটা ওনার সমস্যা, সেটাই কভার করতে পারলাম না। উনি যেটা বললেন সংক্ষেপে এটা, যে লোকনাথ বাবা এবং বেণীমাধব দুজনেই হিমালয়ের পথে এগিয়েছিলেন। তো হিমালয় থেকেই দুজনে বিচ্ছেদ হয়। লোকনাথ বাবা চলে যায় বাংলাদেশের বারোদি আশ্রম এবং বেণীমাধব চলে যান কামাখ্যায়। কামাখ্যায় তিনি থেকে যান, এইটুকুনি আর কি বললো আর কি। এই বটগাছের নিচেই লোকনাথ বাবা এবং তার বাল্যবন্ধু বেণীমাধব সময় কাটাতেন। একটি বট গাছ, কিন্তু তাকে ঘিরে কতগুলি যে গাছ আছে, এখানে বেল গাছও আছে, বেল গাছ আছে, তেঁতুল গাছ আছে এবং নানান আগাছা প্রজাতির গাছও রয়েছে এখানে। ঠাকুমা, আপনি কি এখানেই থাকেন? এই তো বাড়ি। ও, এখানেই বাড়ি। ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, আসি। হ্যাঁ আছে বাবা, আবার এসে। জয়রাম ট্রাভেলসের পক্ষ থেকে কচুয়া ধাম থেকে আমাদের টোটোর ব্যবস্থা হয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি মানে আশপাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করতে। চলে এসেছি কচুয়া কাকড়া দ্বাদশ কালী মন্দির। তো মন্দিরে ঢুকতে গেলে তো জুতো খুলতেই হবে, সেটা আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বাইরেই। সামনেই একটা শহীদ বেদি রয়েছে, জগদীশ নাথ চক্রবর্তী। এই হচ্ছে মন্দিরে এন্ট্রেন্স। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা কালী। দ্বাদশ কালী মন্দির কথার অর্থ 10টি শিব মন্দির আছে আর মাঝখানে মা কালীর মন্দির। মাগো মা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলে এলাম দ্বিতীয় পয়েন্ট, মানে দ্বাদশ কালী মন্দির
দেখার পর এই জায়গাটা, তবে এই জায়গায় আপনারা কচুয়া মন্দিরের ঠিক যেখানটা পার্কিং আছে সেখান দিয়ে আপনারা হেঁটে চলে আসতে পারেন, একদম মন্দিরের পেছনেই রাস্তাতেই। তবে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, বিগ্রহ রয়েছে, রাধাকৃষ্ণ বৃন্দাবন বলে এই জায়গাটাকে। এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, ফটো তুললে 500 টাকা ফাইন, সেজন্য ভেতরটা দেখাতে পারছি না। যদি জুম করে আসে তো ভালো, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, ফটো তোলা নিষেধ, 500 টাকা জরিমানা। ভেতরে রাধাকৃষ্ণ রয়েছে, এখান থেকে ঠিক একটু অন্ধকার দেখাচ্ছে। হাইব্রিড মাগুর মনে হচ্ছে। না না, রুই কাতলা। রুই কাতলা। দিন একটা মাছ মরে গেছে ওখানে সমাধি, মাছ খায় না, মাছ মন্দিরের পুকুরের মাছ কেউ খাবে না, সমাধি দেওয়া আছে ওই বাগানে। কত মাছ দেখুন। এখানে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, বুঝলো তো, ওই জন্য কেউ খায় না এই মাছ। কিন্তু তারা খাবে না, যাবে। এই পুকুরটিতে আছে প্রচুর মাছ। এই মাছগুলোকে আপনি যদি খাবার দেন, মুড়ি এসে খেয়ে যায়, আর নিজের চোখে সরাসরি সামনে দিয়ে দেখতে পাবেন সেই মাছগুলো। কিন্তু এই মাছগুলো কেউ ধরে না, এই মাছ মারা গেলে সমাধি দেওয়া হয়। এর পিছনে আধ্যাত্মিক কোনো কারণ রয়েছে, তবে সেটি আমার জানা নেই। আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলি রয়েছে পশ্চিমবাংলায়, তার মধ্যে অন্যতম স্থান হচ্ছে এই কচুয়া ধাম। মনে করা হয় এই স্থানেই লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন। অবশ্যই অনেকে মনে করেন যে এখান থেকে 15 কিলোমিটার দূরে অর্থাৎ চাকলা ধামেও লোকনাথ বাবার আবির্ভাব হয়েছিল, কিন্তু আইনত এই জায়গাটি মানে কচুয়া ধামই লোকনাথ বাবার অরিজিনাল জন্মস্থান। তাই ভক্তরা এই দুটি স্থানকেই লোকনাথ বাবার জন্মস্থান মনে করে ভিড় করে থাকে। সারা বছরই এই মন্দির চত্বরে ভিড় থাকে। এবং আমি এই মুহূর্তে যেই জায়গাটায় বসে আছি সেটি হচ্ছে একটি পুকুর ধার। পুকুরটি হচ্ছে এইটি। এই পুকুরের নাম দুধ পুকুর। মনে করা হয় লোকনাথ বাবা এই পুকুরেই স্নান করেই সন্ন্যাসী দীক্ষা গ্রহণ করেছিলেন। তাই ভক্তরা এই পুকুরটিকে পবিত্র পুকুর বলেই মনে করেন। যত ভক্তরাই আসুক এই পুকুরটা দর্শন করবেন, এবং ভক্তরা এই পুকুরের জল মাথায় অবশ্যই দিয়ে থাকেন। যদি আমাকে বলেন চাকলা আর কচুয়া এই দুটি স্থানের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে কচুয়া ধাম, কারণ এখানকার যা পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা গাছপালা, বিশেষ করে আম গাছগুলি এত বড় এবং এত পুরনো, তার ছায়ায় বসে থাকতে বেশ ভালোই লাগে। গরমকালে আসলে খুব একটা কষ্ট হবে আপনার, তা কিন্তু একদমই নয়। চাকলা ধাম, তারপরে এই কচুয়া ধাম, দুটো জায়গায় খুব ভালোভাবে ঘুরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমাদের আজকে এই ট্যুরটা ছিল জয়রাম ট্রাভেলসের আন্ডারে। খুব ভালো ঘুরলাম, বিন্দাস ঘুরলাম, আর মন খুশ হয়ে গেল। আমার দুটো জায়গার মধ্যে বেস্ট এই কচুয়া ধাম। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। চলুন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। जय लोकनाथ बाबा की जय, सन्यासी बाबा की।